Hi, I'm Dr. Sharaara Rahman, and welcome to iBTV USA Health and Happiness Program. Today is a very special day. আজকে আমাদের সাথে একটা pediatrician, Dr. Akhtar Hasan. ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। Thank you. So, আমি আজকে খুবই স্পেশাল ডে বলতেছি যেহেতু আমাদের ভিউয়ার্স অনেক ভিউয়ার্স মা-বাপ, so ওদেরও বাচ্চা আছে, so the specialty of pediatrics is very important ওদের জন্য, ওই ছোট গ্রুপের জন্য। So what is pediatrics? কোন এজ গ্রুপ আপনার স্পেশালিটিতে যাওয়া হয় আপনার প্র্যাকটিসে? Pediatrics তো নবজাতক শিশু থেকে আগে 18 বছর পর্যন্ত বয়স সীমা ছিল, কিন্তু এখন ওটা বাড়ি কিন্তু 21 বছর পর্যন্ত করা হয়েছে। সুতরাং আমার প্র্যাকটিসে বা সকল পেডিয়াট্রিশিয়ানরা 21 বছর পর্যন্ত দেখতে পারে, দেখার তাদের আছে, ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, আপনি প্র্যাকটিস কোথায়? আমি প্র্যাকটিস করি কুইন্সেরি ওজন পার্ক এলাকাতে, আর এমনি আমি চাকরিও করি পেডিয়াট্রিক্সে, আর্জেন্ট কেয়ারে। ওটা হলো স্মিথ টাউনে একটা আর্জেন্ট কেয়ারে করি, আর একটা করি লিন্ডেনহার্স্টে, কিন্তু আমাদের অ্যাফিলিয়েশন হচ্ছে নর্থ ওয়েলস সিস্টেমের সাউথ সাইড হসপিটালের সাথে। তো সাউথ সাইড হসপিটালে আমি একজন পেডিয়াট্রিক অ্যাটেন্ডিং। ওয়াও, দ্যাটস অসাম। সো আপনার প্র্যাকটিসে কিরকম রাইট নাও অনেকগুলো লাইক সিজনাল চেঞ্জ হচ্ছে, স্কুল শুরু হয়েছে, সো আপনি রাইট নাও কিরকম পেশেন্টস দেখতেছেন, লাইক কিরকম কি রোগ, লাইক হোয়াট কাইন্ড অফ ডিজিজেস এন্ড স্টাফ এখন আসতেছে আপনার? এখন খুব আমরা বিজি থাকি এই কারণে যে স্কুলের সব ভর্তি চলছে, স্কুলের ওই ফিজিক্যাল এক্সামগুলো চলছে, এর জন্য বাবা মারা সব বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সামের জন্য নিয়ে আসে। তারপরে যেমন তাদের ভ্যাকসিনেশনগুলো, এখন তো নিউ ইয়র্ক সিটির সব স্কুলগুলো খুব স্ট্রিক্ট, তারা ইমিউনাইজেশন আপ টু ডেট না হলে তারা স্কুলে অ্যাডমিশন দিচ্ছে না। সেই জন্য সেটার কারণেও বাধ্যবাধকতা হিসাবে অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে আসছে, বড়দের অ্যাডোলেসেন্টদেরকে নিয়ে আসছে ভ্যাকসিন দেওয়ার জন্য। আমি খুবই খুশি যে নিউ ইয়র্ক স্টেট এটা ম্যান্ডেট করেছে। আই এম প্রো ভ্যাকসিনেশন। আই থিঙ্ক প্যারেন্টস আর ডেফিনেটলি ভ্যাকসিনেশন দেওয়া উচিত বাচ্চাদেরকে। সো while we're on that subject, অনেকগুলো মা বাপ আই নো ভয় পায় বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য, ভাবে এতগুলো ভ্যাকসিন এতটুকু বাচ্চাকে একসাথে ইনজেকশন দেওয়া আমার ভয় লাগে, আমি এই ভ্যাকসিনটা এখন দিই তারপর 2 মাস পর একটা দিই। What do you think? Do you recommend that or do you recommend guidelines follow করতে? না, I certainly গাইডলাইন্স ফলো করার জন্যই মা বাপকে উপদেশ দিব, কেন ভ্যাকসিনের একটা ইন্টারভ্যাল টাইম আছে, কোনটা একটা ভ্যাকসিনের সাথে আরেকটা ভ্যাকসিনের ইন্টারভ্যাল আছে, সেই জন্য যে স্কেজুয়ালটা ভ্যাকসিনের স্কেজুয়াল সেটা মেনে আমার মনে হয় প্রতিটি পেডিয়াট্রিশিয়ানই মেনে নিতে চায়। অনেক সময় মা বাপের বিষয়ে অনেক অনুরোধের কারণে হয়তো তাদেরকে অ্যাকোমোডেট করা হয়, কিন্তু আমরা পারতপক্ষে অ্যাকোমোডেট না করার চেষ্টা করি, সবাইকে স্কেজুয়াল অনুযায়ী ভ্যাকসিন দিতে চাই। আচ্ছা, কোনো ভয়ের কিছু আছে যে একসাথে একটা লাইক লেটস সে একটা বাচ্চাকে লাইক সামটাইমস 3টা ইনজেকশন দেওয়া হয়, এটা কোনো ভয়ের কিছু আছে? না, এটা কোনো ভয়ের কিছু নাই। যেমন আমরা তো আমাদের প্র্যাকটিসে 2 মাস 4 মাসের বাচ্চাকে 5-6টা ভ্যাকসিন দিয়ে থাকি, তো এটা কোনো ভয়ের কিছু নাই। অনলি বাচ্চা যদি অসুস্থ থাকে, তাও স্বাভাবিক যদি সর্দি কাশি থাকে সেটাও কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। তবে বেশি হাই টেম্পারেচার হলে আমরা সাধারণত ওই সময় ভ্যাকসিন দেই না। হাই টেম্পারেচার লাইক 103, 104 টেম্পারেচার is contraindicated for vaccination. So ওদেরকে বলি যে তোমরা যখন আবার সুস্থ হবে তখন আবার ফিরে আসবে। So as we're going into the winter season, আপনি parents like আমাদের viewers দেখে কি বলতে চান যে ওদেরকে লুক আউট থাকা উচিত, লাইক বাচ্চাদের কি কি জিনিস হইতে পারে, so and what can they do prevent করার জন্য? উইন্টার সিজন বেশি করে যেটা আমরা কমপ্লেইন করে সোর থ্রোট, যে গলায় প্রদাহ, গলা ব্যথা, তো এটা অনেক সময় আমাদের কমিউনিটি, বাঙালি কমিউনিটিতে এই গলা ব্যথা বা গলায় প্রদাহ সোর থ্রোটকে
সাধারণত তারা এত গুরুত্ব দিতে চায় না, হয়তো বাসায় রাখে, মনে করে এটা সামান্য গলা ব্যথা, কিছু টায়ানল বা কিছু খেলেই কমে যাবে, কিন্তু এর একটা সিরিয়াসনেস আছে। যেমন গলা ব্যথার কারণে অনেকের স্ট্রেপ ফেরিনজাইটিস হতে পারে, এবং স্ট্রেপ ফেরিনজাইটিস এর অনেকগুলো কমপ্লিকেশন আছে। আগের দিনে যখন অ্যান্টিবায়োটিক বা অন্য কিছুর ভ্যাকসিনের প্রাদুর্ভাব ছিল, তখন রিউমেটিক ফিভার হতো, এবং রিউমেটিক ফিভারের কারণে অনেক বাচ্চাদের হার্ট ডিজিজ হতো, এবং কার্ডাইটিস হয়ে বাচ্চাদের বেশ অসুস্থ হয়ে পড়তো। তো সেই জন্য সোর থ্রোটকে উপেক্ষা করা উচিত না। ফেরিনজাইটিস যখন গলা ব্যথা করে তখন ডাক্তারকে দেখানো উচিত, কেন আমাদের অফিসে যখন আসে তখন আমরা তো একটা স্টেপ টেস্ট করি। স্টেপ টেস্ট করে আমরা প্রথমে নির্ণয় করতে চাই, বিকজ স্টেপটা হচ্ছে ব্যাকটেরিয়াল, আর ভাইরাসের কারণে গলা ব্যথা হতে পারে। তো ভাইরাসটা ততটা গুরুত্বপূর্ণ, মানে অতটা বেশি সিরিয়াস কিছু না, কিন্তু যদি ব্যাকটেরিয়ার কারণে স্ট্রেপ হয় তাহলে এটা সিরিয়াস। এবং সেটা হলো কি, যে এই বাচ্চা ওই অসুস্থভাবে যখন স্কুলে যাবে তখন অন্য বাচ্চাদের মাঝেও এই স্টেপ থ্রোটা সংক্রমণ করবে। সেটাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রত্যেককে আসা উচিত ডাক্তারের কাছে। এসে টেস্ট করার পরে যদি কনফার্ম হয় যে তার স্টেপ থ্রোট, তাহলে আমরা অ্যাটলিস্ট 24 আওয়ার্স তাকে স্কুলে যেতে দেই না। অ্যান্টিবায়োটিক 24 আওয়ার্স খাওয়ার পরে তার সংক্রমণ ক্ষমতাটা কমে যায়, তখন আর সংক্রমিত হয় না। সুতরাং 24 আওয়ার্স অ্যান্টিবায়োটিকের উপরে থাকা উচিত, এবং সেই জন্যই বাচ্চাদেরকে যখন কোনো গলায় প্রদাহ, গলা ব্যথা হয়, সোর থ্রোট হয়, ডাক্তার বা পেডিট্রিশিয়ানের শরণাপন্ন হওয়া উচিত। জি, আই থিঙ্ক এটা এক্সেলেন্ট পয়েন্ট আপনি মেক করেছেন, যে অনেকবার মোস্টলি মারা বলে তোমার একটু জ্বর হয়েছে, স্কুলে যাওয়া উচিত 100% অ্যাটেন্ডেন্সের জন্য। যেহেতু আমরা বাংলাদেশি, আমরা চাই যে আমাদের বাচ্চারা অল দ্য টাইম স্কুলে একটা জিনিসও না মিস করে। বাট এটাও চিন্তা করতে হবে যে স্কুলে গেলে নট অনলি বাচ্চাটার জন্য এটা বাজে, বাট সবাই যে ক্লাসে তো শিখ হচ্ছে, সো এটা সব লাগে এটা স্প্রেড করা হচ্ছে। সো আপনি একটা গ্রেট পয়েন্ট করেছেন, I appreciate that. So another thing I wanted to talk, আমার আজকে অনেক পয়েন্ট আছে, যেহেতু I'm also a parent, so I want to discuss a few topics. So another thing is what else, like how do you feel about the flu vaccine? So এখন যে ঠান্ডা ওয়েদার আসতেছে, আপনি কি মনে করেন ফ্লু ভ্যাকসিন নেওয়া উচিত বাচ্চাদের? ফ্লু ভ্যাকসিন তো অ্যানুয়াল ফ্লু ভ্যাকসিনেশন ইজ ম্যান্ডেটরি, সবাই দেওয়া উচিত। এবং ফ্লুতে কারণে বেশিরভাগ যারা খুবই ছোট শিশু এবং যারা খুবই বয়স্ক, তাদের মধ্যে অনেক মৃত্যু ঘটে। সেই পরিসংখ্যান আমাদের অনেকেরই জানা নেই। আমরা জানি যে এটা ফ্লুটা তেমন কিছু নয়, কিন্তু ফ্লুর কারণে অনেকে এতই অসুস্থ হয়ে পড়ে যে তাকে আইসিইউতে নিতে হয়। হ্যাঁ, সে খুবই সিক হয়ে পড়ে, সে রেসপিরেটরি ফেইলিয়ারে চলে যেতে পারে, তারপরে তার হার্ট ফেইলিয়ার হতে হয়, কার্ডাইটিস হয়ে অনেক কিছু হয়ে হতে পারে। সুতরাং ফ্লু ইজ নট এ ভেরি সিম্পল ডিজিজ, এবং ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক হিসাবে যখন দেখা গেল যে ইট ইজ হ্যাপেনিং এভরি ইয়ার, এবং তখন এটাকে ম্যান্ডেটরি করা হয়েছে ইউনাইটেড স্টেটসে। তো এখন আমরা সকলেই সেপ্টেম্বর থেকে নতুন ফ্লু ভ্যাকসিন এসছে, কেন এই ভ্যাকসিনগুলো প্রতি বছর স্ট্রেনের কারণে চেঞ্জ হয়, এবং প্রত্যেকেই একবার ফ্লু ভ্যাকসিন দিলেই যে চিরদিন তার ফ্লু থেকে নিরাময় হবে সেটা ঠিক নয়। প্রতি বছরই ফ্লু দিতে হবে, বিকজ অফ দি চেঞ্জ অ্যান্ড ড্রিফট ইন দি antigenicity of the virus. তো সেই জন্য ফ্লু ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এভরিবডি, আমার মনে হয় সবাইকে ফ্লু ভ্যাকসিন নেওয়া উচিত। এবং আমি একজন পেডিট্রিশিয়ান হিসাবে সব মা বাবাকে উৎসাহিত করছি যে তারা যেন ডাক্তারের কাছে যে ফ্লু ভ্যাকসিনটা দেয়, এবং এটা আমাদের জন্য সহায়ক হয়েছে। স্কুলও সকল বাচ্চাদেরকে ফ্লু ভ্যাকসিনের জন্য একটা বিরাট তাগিদ আছে স্কুলের তরফ থেকেও। Yes, I agree 100%. Another thing I wanted to ask you is, every year the guidelines are that bachchara pediatrician kache jaoya uchit. I want the viewers to know keno jaoya uchit every year apnar kache, bachchaderke niye keno asha uchit every year? প্রথমত বাচ্চাদের একটা
প্রতি বছর একটা ফিজিক্যাল এক্সাম, তাকে হেড টু টো চেক আপ করা, তারপরে সেই সাথে আমরা যে ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্টের মাধ্যমে আমরা অনেক কিছু পেতে পারি। যেমন যে ছেলেটা ওবিস, যে খুব মোটা ছেলে, তার ভিতর মধ্যে কোলেস্টেরলের প্রাদুর্ভাব আছে কিনা এগুলো দেখা, এগুলো ব্লাড টেস্ট ছাড়া তো করা সম্ভব নয়। এবং ব্লাড টেস্ট করে যে আমরা যেটা দেখি সিবিসি, হেমোগ্লোবিন, হেমাটোক্রিট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমাদের এই বাচ্চারা গ্রোথ টাইমে যদি তারা অ্যানিমিয়ায়, রক্তশূন্যতায় ভুগে, তাহলে তাদের ব্রেইন কগনিটিভ পাওয়ার তো ভালো করে ডেভেলপ হচ্ছে না। সুতরাং তাদের যে হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, সবকিছু অন্যান্য ইলেকট্রোলাইটস, মেটাবলিক প্যানেল, ওগুলো ঠিক আছে কিনা, এটা শুধু ব্লাড টেস্টের মাধ্যমেই। আরও আপনাদের জানা উচিত যে অনেক বাচ্চাদের মাঝে লেট পাওয়া যায়, লেট পয়জনিংয়ের কারণেও অনেকের কমিউনিটি পাওয়ার লস হয়, অন্যান্য অনেক কমপ্লিকেশন আছে। সেই জন্য রুটিনলি আমরা তো প্রায় 4-6 বছর পর্যন্ত বাচ্চাদেরকে লেট টেস্ট করি, যাতে লেটটা কম থাকে। এখন তো আগে ছিল 5-এর অধিক হলেই তাকে চিকিৎসা করতে হবে, তাকে মনিটর করতে হবে। এখন ওরা আরো কমিয়ে দিয়েছে, 3 হলেও তাকে আবার পুনরায় টেস্ট করতে হবে। লেস দেন 1 ইজ অপটিমাম, বাট এর উপরে থাকলেই তাদেরকে মনিটর করতে হবে। সুতরাং লেট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবং ব্লাড টেস্টের মধ্যে আমরা অনেক কিছুই পেয়ে থাকি, যেমন যেমন যারা কৃষ্ণ অঙ্গ বাচ্চারা থাকে, তাদের মধ্যে সিকল সেল ডিজিজ বলে একটা ডিজিজ আছে, সেই ডিজিজটাও আমরা ব্লাড টেস্টের মাঝে হেমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি। সুতরাং ফর অল চিলড্রেন, physical exam, annual physical exam is very important, and that is also part of the school system. They want everybody to have a physical exam. Also, I feel like a annual exam এ গেলে আমরা দেখতে পারবো বাচ্চারা কেমনে গ্রো হচ্ছে, টল হচ্ছে, কোন পার্সেন্টাইলে এ বাচ্চা, আর যদি না হয় তাহলে কি করা যায়, লাইক সাঁতার কাটা যায়, অনেক জিনিস তো সার্টেন টাইমের জন্য গ্রোথ প্লেটও তো ওপেন থাকে। সো হাড্ডিতে জয়েন্টসে অনেকগুলো গ্রোথ প্লেট থাকে হাড্ডির, সো এই গ্রোথ প্লেটগুলো সাম টাইমের জন্য খোলা থাকে, এন্ড এই টাইমে বাচ্চাদের সাঁতার কাটা, সাইকেল চালানো, দৌড়ানো, এগুলো অনেক ইম্পর্টেন্ট। যেহেতু at one point এই গ্রোথ প্লেটটা বন্ধ হয়ে যাবে, আর বন্ধ হয়ে যাওয়ার পর আর বাচ্চা টল হতে পারবে না। সো I feel like, I don't know how you feel about this, but it's very important আমরা বাচ্চাদেরকে encourage করি সাঁতার কাটানোর জন্য বা বাইরে আউটডোর প্লে, এক্সারসাইজ, and not only that, obesity কেও এটা ট্যাকল করা যায়। But I'm glad you mentioned যে even young বাচ্চাদের হাই কোলেস্টেরল হতে পারে। সবাই ভাবে বুড়া, like একটা লোক, like older gentleman বা বুড়ি একটা মহিলা, ওদের হয়, but even বাচ্চাদেরও হাই কোলেস্টেরল হতে পারে, as well as diabetes. এখন তো এখন অনেক অ্যাডোলেসেন্ট বাচ্চাদের মধ্যে আমরা ডায়াবেটিস পাচ্ছি, বিশেষ করে যারা ওবিস, যারা মোটা ধরনের দেহ, তাদের মধ্যে ডায়াবেটিস হচ্ছে, যে আমরা যেটা বলি প্রি ডায়াবেটিস, এর লেভেল হচ্ছে it should not be more than 5.6, এবং অনেকের দেখা যায় 5.7, 5.8, তখনই তারা প্রি ডায়াবেটিস, এবং প্রি ডায়াবেটিস থেকে অনেক কমপ্লিকেশন হতে পারে। সুতরাং এটাকে নির্ধারণ করা এবং এটাকে শনাক্ত করা এই বাচ্চাদের ব্লাড টেস্টের মাঝে হিমোগ্লোবিন A1C আমরা দেখি, কোলেস্টেরল দেখি, থাইরয়েড ফাংশন দেখি। থাইরয়েড ফাংশন ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট। থাইরয়েডের যদি কোনো প্রাদুর্ভাব থাকে, হাইপোথাইরয়েডিজম, সেই কারণে বাচ্চাদের কগনিটিভ ব্রেইন ফাংশন ব্যাহত হতে পারে এবং এরা পড়াশোনায় ভালো নাও করতে পারে, বিকজ উই ডিড নট ফাইন্ড আউট দ্যাট তার থাইরয়েড প্রবলেম আছে। সুতরাং অনেকগুলো জিনিসই অ্যানুয়াল ফিজিক্যাল এক্সাম উইথ ব্লাড টেস্ট ধরা পড়ে। So I want to talk about some hot topics now. যে এখন হচ্ছে যে জিনিসগুলো we're facing now versus when I was a kid. আমার সময় এগুলো এত দেখা যায় নাই. So one of the topics you talked about cognition and development. What do you আপনার কি চিন্তা যে স্ক্রিন টাইম, আইপ্যাড, বাচ্চারা খালি আইপ্যাডে বসে থাকে, আপনার অপিনিয়ন কি এটার উপরে? যে আজকাল যখন যেখানেই যাই আমরা দেখি বাচ্চারা খালি আইপ্যাডে বসে আছে, লাইক পার্টিতে যায়, দোকানে যায়, সবাই অল অফ আ সাডেন ওরা হেডফোনস নিয়ে বসে আছে একটা আইপ্যাডের সাথে। I wanted to know pediatricians that, শুরুতে আমি বলবো যে এটা আমাদের
শিশু এবং যারা যুবক তাদের মধ্যে এটা নেশা হিসাবে দেখা যাচ্ছে ইটস কাইন্ড অফ অ্যাডিকশন টু দি ফোনস এবং আমাকে বলতে হচ্ছে যে যখন আমি রুগী দেখতে রুমে ঢুকি তখন যারা আমাকে দেখানোর জন্য এক্সামিনেশনের জন্য ওয়েট করছে দে আর বিজি অন দি ফোন এবং এই ফোনে যে এত ব্যস্ত থাকে সেটার কারণে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ডেভেলপমেন্ট যাদের যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এগুলো হয় না কেননা আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের আইফোন ছিল না কিন্তু আমরা ঘরে মা বাপ ভাই বোন এদের সাথে যে আলাপ করতাম আলাপচারিতা এবং খাওয়ার টেবিলে বসে আলাপচারিতা করতাম সেগুলো একান্তই প্রয়োজন একজন মানে ভালো নাগরিক হতে হলে তার যে চারিত্রিক গুণগুলো দরকার সেগুলো ডেভেলপ করতে ইটস লাইক হিউম্যান ইন্টারাকশন এখন তো ইন্টারাকশন হচ্ছে একটা নির্জীব একটা মেশিনের সাথে সেই জন্য আমার মনে হয় যে আমরা তাদের যে ডেভেলপমেন্ট এবং তারা যে সোশ্যাল মিসফিট হয়ে যাচ্ছে এটা আমাদের একটু ভাবা দরকার এবং সেই জন্য আমি বলবো যে বাচ্চাদের যেমন আমার পেশেন্ট যারা আমি দেখি তাদেরকে আমি বলে দিই যে তোমরা আইফোন বা তোমরা ভিডিও গেমস শুধুমাত্র উইকডেজে দেখতে পারবে আর তাছাড়া তোমার মা বাপ ওটাকে আটকে রাখবে এবং উইকেন্ডে স্যাটারডে সানডে তোমাদেরকে দেওয়া হবে তাতে করে কিছুটা আমরা তাদেরকে বিরত রাখতে পারি জি even then like whenever they can have it কতক্ষণ like 2 ঘন্টা 3 ঘন্টা কতক্ষণ ওরা খেলতে পারে would you recommend I recommend not more than 2 hours 2 hours is enough আচ্ছা and yeah I agree যে সোশ্যাল ইন্টারঅ্যাকশনটা ডেভেলপ হয় না যখন বাচ্চারা খালি আইপ্যাডে থাকে আমি যখনই জিজ্ঞেস করি একটা বাচ্চাকে যে তুমি কথা বলেছো তোমার বন্ধুর সাথে হ্যাঁ আমি টেক্সট করেছি সো I mean why not call আমার সময় আমার এজ গ্রুপে আমরা কথা বলতাম and এটা একটা like স্পিচও ডেভেলপ হয় তোমার ইন্টারঅ্যাকশন you know like একটা সোশ্যাল একটা থাকে like connectivity with your surrounding a iPad you're just in like a different reality you know you're in like a cyberspace so I think that is like very bad and then I think when we were talking earlier you mentioned depression it causes a lot of depression and it can lead to suicide right এটা তো সকলেরই জানা যে অনেক বাচ্চারা যারা স্কুল কলেজে বুলি হয় তাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয় বুলি করা হয় এবং সেটা শুধু সামনাসামনিও হয় না সেটা ফোনের মাধ্যমে হয় ইনস্টাগ্রামের মাধ্যমে হয় সো এগুলো যখন হয় তখন এরা খুব নিজেদেরকে খুব লোনলি ফিল করে এবং দে বিকাম ভেরি স্যাড ওভার ইট এবং এর কারণে তাদের মনে যে ডিপ্রেশন সৃষ্টি হয় সেই ডিপ্রেশনের কারণে অনেক অ্যাডোলেসেন্টকে আমরা শুনেছি সুইসাইডও করেছে because they were so much bullied that the bully has caused the death of the child. So সুতরাং এটা হলো খুবই মারাত্মক একটা বিপর্যয় একটা পরিবারের জন্য এবং সেটা আমাদেরই দায়িত্ব নেওয়া উচিত যে এটা কিভাবে আমরা কমাতে পারি স্ক্রিন টাইম যে ভিডিও গেমস তারপরে ফোনে সবসময় থাকা এমনকি অনেকে বাচ্চা অভিভাবকরা খাওয়ার টেবিলে বসছেন খাওয়া দাওয়া করবেন ওই সময় তারা ফোন নিয়ে ব্যস্ত এগুলো মানে আজকের দিনের জন্য ভালো লক্ষণ নয় I agree 100%. So another hot topic আমি ডিসকাস করতে চেয়েছি হলো I know আপনি এটা 100% ডায়াগনোজ করেন না sometimes আপনি রেফার করতে পারেন but autism so I think autism always ছিল but আমাদের জেনারেশনের সময় I don't think it was properly diagnosed মিস করা হয়েছে এখন যেহেতু আমাদের সায়েন্স এত অ্যাডভান্স করা হয়েছে we are recognizing it more what are your thoughts on autism অটিজম এ পর্যন্ত আমাদের বিজ্ঞানে কোনো এর ডায়াগনোসিস কি কারণে অটিজম হয়
ইটস এ বিহেভিয়ারাল ডিসঅর্ডার এবং এটা কেন হয় আমরা জানি না, তবে অনেক থিওরি বা অনেক কিছু আছে যে এটা ধরা হয়। অনেক সময় বলে যে বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চাটা যদি প্রিমেচিওর হয়েছিল বা বাচ্চার বিলিরুবিন লেভেলটা খুব বেশি ছিল, এগুলো ঠিক এখনো নির্দিষ্ট কারণ হিসাবে চিহ্নিত হয়নি, তবে বলা হয় যে ইট কুড বি এ রিজন ফর অটিজম। তবে অটিজম জিনিসটা হলো যে যখন বা নবজাতক শিশু যখন আস্তে আস্তে বড় হয় তখন অ্যাটলিস্ট তার যখন কথা বলার সময় আসে তখন তাকে দেখা যায় সে কথা বলছে না, আইদার ইজ ডিলেড ইন স্পিচ or he cannot speak at all. তখনই আমাদের মানে দিস ইজ দি অ্যালার্ম সাইন যে whether this child could be autistic, এবং সেই একই সাথে ও যেমন আই কন্ট্যাক্টটাও দেখা যায় না, ও খেলাধুলা অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করে না, নিজে নিজে খেলাধুলা করে এবং তার কিছু রুটিন কাজ আছে, যেমন সে খেলনাগুলো এক লাইনে সাজাতে থাকে ইন ওয়ান লাইন, তারপরে পানি নিয়ে বেশি খেলা করতে থাকে, তারপরে একটু কোনো রকম হামিং সাউন্ড করতে পারে, যে বি আছে বিরা যেমন সাউন্ড করে ওই সাউন্ড করে হামিং সাউন্ড, রিপিটিটিভ সাউন্ড, এইগুলা যখনই দেখা যায় এবং পরে দেখা যায় যে এই কারণে ওরা স্কুলেও ভালো করছে না, ঠিক না? তো তখনই অটিজম আমরা ডায়াগনোসিস করি এবং অটিজম একবার ডায়াগনোসড হলে আফটার ইভ্যালুয়েশন তখন তাকে কিছু প্রোগ্রাম আছে, যেমন এবিআর প্রোগ্রাম, কিছু স্কুল রয়েছে এর জন্য নির্দিষ্ট স্পেশাল স্কুল, সেসব স্কুলে দিয়ে আমরা চেষ্টা করি তার উন্নতি সাধনের জন্য। Okay, which ties back to the importance of the annual visit. যদি আপনার কাছে যদি আসে yearly, you can catch these developmental delays or there's different milestones, so এইগুলোতে আপনি বুঝতে পারেন যে স্পিচ ডিলে, এক্স্যাক্টলি, আর তারপর আপনি মা বাবাকে শিখাইতে পারবেন যে এটা not because of shy but because একটা actual disorder but developmental issue, and then you can guide them, which is I think very important and one of the main reasons they should see you, not just for illness but also for just making sure the kid is growing properly, not only physically but mentally as well. এবং অটিজম সম্বন্ধে আমাদের কমিউনিটিতে অভিভাবকদের মধ্যে হতাশা রয়েছে যে এই অসুখটা যখনই কারো হয় তারা খুবই চিন্তিত হয়ে পড়ে, বিড়ম্বনায় ভুগে, কিন্তু ক্রমাগতভাবে রিসার্চ হচ্ছে অটিজমের চিকিৎসাও ভালোর দিকে যাচ্ছে, সুতরাং অটিজমের চিকিৎসা সকলের গ্রহণ করা উচিত। No, I agree. So let's take a short break. তারপর আমরা আরো hot topics questions আমি জিজ্ঞেস করব, আপনি যদি মাইন্ড না করেন। Okay, so stay tuned. We'll be right back after a short commercial. This is iBTV USA Health and Happiness Program. See you in a few seconds. Thank you. মান্নান দিচ্ছে নিউ ইয়র্কে 100% হালাল মাংসের গ্যারান্টি। মুসলিমের হাতে বিসমিল্লাহ বলে জবাই করা প্রতিটি প্রাণী, কসাইখানা, ফ্রিজিং, পরিবহন, প্রতিটি ক্ষেত্রে হালাল মনিটরিং সার্ভিসের কঠোর পর্যবেক্ষণে 100% হালাল নিশ্চিত করা হয় আমেরিকার শরিয়া বোর্ড কর্তৃক। হ্যান্ড জবি হালাল সার্টিফাইড, হালালের প্রশ্নে আপোষহীন। হালাল মাংসসহ দেশি খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য আজই নিউ ইয়র্ক জুড়ে মান্নানের 8টি শাখার যে কোনো শাখাতে আসুন। আমি মঈন চৌধুরী, অ্যাটর্নি এট ল। গাড়ি দুর্ঘটনা, বিল্ডিং ও কনস্ট্রাকশন দুর্ঘটনা সহ হাসপাতালে মূল চিকিৎসা সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। আমরা ক্লায়েন্টের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিচ্ছি। প্রয়োজনে আমরাই পৌঁছে দেবো আপনাদের কাছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ প্রায় 50টি স্টেটে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। Call toll free 1866 Moin Law. Text 917-282-9256. Small World Money Transfer is quickly delivering your hard-earned money to your loved ones. Money will reach your loved one's account even on the day of bank closure. You can also Bikash money through Small World. We have the highest rate. Contact to become an agent Minto Saha 917
348-7207. Small World Money Transfer. Send money legally. Take the country forward. আপনি কি সর্বনিম্ন ফি সর্বোচ্চ রেটে বাংলাদেশে টাকা পাঠাতে চান? তাহলে চলে আসুন সানমান গ্লোবাল এক্সপ্রেসে। কুইক পে উইথ জেল, পার্সোনাল চেক, ই চেক, সার্টিফাইড চেক ও অনলাইনের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। বাংলাদেশের 11টি ব্যাংকের প্রায় 10,000-এরও অধিক শাখায় ইনস্ট্যান্ট ক্যাশ পিকআপের সুযোগ, ব্যাংক ডিপোজিট ও বিকাশ অ্যাকাউন্টে দ্রুত সময় টাকা জমা হয়। দ্রুততম সময় ইন্ডিয়া, নেপাল, ওয়েস্ট আফ্রিকাতেও রয়েছে টাকা পাঠানোর সুবিধা। জ্যাকসন হাইটসে 73 ও 74 স্ট্রিটে এবং হিলসাইড অ্যাস্টোরিয়ায় রয়েছে সানমান গ্লোবালের শাখা। বিভিন্ন লোকেশনে রয়েছে সানমানের অনুমোদিত এজেন্ট। Hi, welcome back to iBTV USA Health and Happiness Program. Ami Dr. Sharaara Rahman. Ar ajke amader sathe Dr. Akhtar Hasan. He's a pediatrician and we've been talking about hot topics. So aro duta question baki ache hot topics. So one of the questions I wanted to ask was about Down syndrome. We've started to also notice Down syndrome ekta higher ratings ami dekhte compared to in the past. Again, I think it's because we didn't amra actually notice kortam na to ekhon science ato bere geche amra aro notice kori. So what are your thoughts on Down syndrome? Down syndrome to একটা chromosomal aberration ট্রাইসোমি 21 যেখানে দুটো ক্রোমোজোমের বদলে এখানে তিনটা ক্রোমোজোম। সেই জন্য এসব বাচ্চারা যারা জন্মগ্রহণ করেন তারা ডাউন সিনড্রোম ভুগে এবং ডাউন সিনড্রোমের অসুখ শনাক্ত হয়। কিন্তু যখন বাচ্চাটা গর্ভে থাকে তখনই এমনিওসিনথেসিসের মাধ্যমে ডাউন সিনড্রোম বাচ্চাটার আছে কিনা সেটা নির্ণয় করা যায়। দ্যাট ইজ ইন মানে প্রেগনেন্সির সময়, ইন লেটার প্রেগনেন্সি। তো এটা ডায়াগনোসিস হয়, কিন্তু ডায়াগনোসিস যখন একটা বাচ্চার ডাউন সিনড্রোম হয় তখন ডাউন সিনড্রোমের কারণে সে একটা সাধারণ বাচ্চা থেকে ভিন্ন হয়। হ্যাঁ, কতগুলো অ্যানাটমিক্যাল ফিচার আছে, ফেশিয়াল ফিচার আছে, যেগুলো দেখে আমরা আরো বলতে পারি ফিজিক্যাল সায়েন্স থেকে যে বাচ্চাটা ডাউন সিনড্রোম। তারপরে এইসব বাচ্চাদের অনেক সময় দেখা যায় এদের বেশি ইয়ার ইনফেকশন হয়, কেন ওদের আমাদের যে ইয়ার টিউবটা আছে স্টাচিয়ান টিউব সেটা তো ইয়ে থাকে, ইলংগেটেড থাকে, ইনক্লাইন থাকে, কিন্তু ওদেরটা হরাইজন্টাল থাকার কারণে ওদের ইয়ার ইনফেকশন বেশি হয়। তারপরে ওদের মেন্টাল রিটার্ডেশন থাকতে পারে, দে ক্যান বি মেন্টালি রিটার্ডেড, দে ক্যান অলসো বি হ্যাভ কগনিটিভ ডেফিসিটস, যার কারণে ওদের স্পিচ প্রবলেম হতে পারে। তারপরে ওদের খাওয়া দাওয়ার সোয়ালোয়িং প্রবলেম থাকতে পারে। তো অনেক কিছুই ডাউন সিনড্রোম কারণে হয়। তবে ধরে নেওয়া হয় যে যাদের বয়স, যেসব মায়েদের বয়স 35 ইয়ার্স, তাদের বাচ্চারা অনেক সময় দেখা যায় এই বয়সে যদি তারা গর্ভধারণ করে, এসব বাচ্চারা যারা গর্ভধারণ করবে তাদের ডাউন সিনড্রোম হওয়ার রিস্কটা বেশি। বাট এটা বলা যায় না যে যারাই 35 তাদেরই ডাউন সিনড্রোম হবে, তবে এটার রিস্কটা বেড়ে যায় দোজ হু আর প্রেগন্যান্ট আফটার 35 ইয়ার্স, সেটা। I also think the father's age also plays a role, and not just mother's age. We've seen some reports that dad's age also plays a role. But some parents are bhabe, amar 3 bachcha hoye geche, shobi healthy, but now I'm, let's say, 42. My risk isn't that high, just 3 healthy hoyeche. What do you think about that? Is the risk high? No, risk is will always be there. Yes. সুতরাং সেই জন্য আমার মনে হয় 35 এর পরে বাচ্চা না নেওয়াটাই মানে ভালো আর কি। আর যদি নেয়, লাইক ইউ মেনশন অ্যামনিওসেন্টেসিস টেস্টটা করা উচিত। ওটা হলো একটা সুইয়ের মতন পেটের ভিতরে ঢুকায়, আর লাইক অ্যামনিও ফ্লুইডটা ওরা কালেক্ট করে ওটা দেখা যায় যে লাইক এই ক্রোমোজোমাল লাইক ডিফেক্ট আছে নাকি, মিউটেশনটা হয়েছে নাকি। সো আই থিঙ্ক দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। অনেক মারা ভয় পায় যে না আমি কেন করবো, আমার 3 বাচ্চা লেটস জাস্ট ফর এক্সাম্পল হেলদি হয়েছে, বাট উই স্টিল রেকমেন্ড দ্যাট। আই অ্যাপ্রিশিয়েট আপনি এটা মেনশন করেছেন। And finally, the last hot topic of the day is COVID. So COVID, of course, impacted everyone, but did it impact the pediatric population? কোভিড যখন প্রথম শুরু হলো তখন এটা শুধুমাত্র
অ্যাডাল্ট পপুলেশনকেই বেশি আক্রান্ত করেছিল, কিন্তু পরবর্তী দিকে দেখা গেল যে তুলনামূলকভাবে বেশি অ্যাডাল্ট পপুলেশনই আক্রান্ত হয়েছিল, কিন্তু পরের দিকে দেখা গেল যে শিশুরাও আক্রান্ত হচ্ছে। কিন্তু শিশুদের মধ্যে যে জিনিসটা কোভিডের কারণে আমরা চিহ্নিত করলাম সেটা হলো মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ডিজিজ, এবং সেটা ঠিক একটা রোগ আছে কাওয়াসাকি ডিজিজ। কাওয়াসাকি ডিজিজের সাথে এর অনেকটা সিমিলারিটি ছিল, যেমন হাই ফিভার, কনজাংটিভাইটিস, সোর থ্রোট, তারপরে হার্টের যে করোনারি ভেসেলস ইনভলভ করতো, এবং এইসব বাচ্চারা এই মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ডিজিজের কারণে এমনকি ওদের হসপিটালে অ্যাডমিশন নিতে হয়েছে, আইসিইউতে যেতে হয়েছে, এবং অনেক বাচ্চার মৃত্যু হয়েছে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ডিজিজের কারণে। সেটা হলো কোভিডের একটা বাচ্চাদের মধ্যে একটা ভয়াবহ জিনিস যেটা ঘটেছে, এবং এটা বেশ সবার মধ্যেই ছড়িয়ে জানা ছিল যে এরকম একটা রোগ কোভিডের কারণে বাচ্চাদের মধ্যে হয়েছে। এবং পেডিয়াট্রিশিয়ান হিসাবে আমরা সবাইকেই সতর্ক করতাম যে সবাইকে কোভিড টেস্ট করতে হবে, এবং কোভিড যদি ধরা পড়ে তাদের এই সিরিয়াস ডিজিজটা হতে পারে, সেটা যেমন র্যাশ, এটা একটা পিকুলিয়ার র্যাশ হতো। সেই র্যাশগুলা যখনই আমরা বলতাম যে আপনার বাচ্চাদের মধ্যে দেখেন ফিভার আছে, জ্বর আছে, আপনারা আমাদের শরণাপন্ন হবেন, পেডিয়াট্রিশিয়ানের কাছে আনবেন, এবং পেডিয়াট্রিশিয়ান তখন নির্ণয় করবে তাকে কার্ডিওলজিস্টের কাছে পাঠাতে হবে। কেন কার্ডিওলজিস্ট একো না করে করোনারি ভেসেলের যে থ্রম্বাস ক্লট হয়েছে সেটা তো বুঝতে পারবে না, এবং ওই ক্লটের কারণেই হার্ট ফেইলিয়ার হয়ে যেত, হার্ট ডিজিজ। তো সেটা একটা কোভিডের একটা আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হলো কোভিডের পরে অ্যাডাল্টের যেমন লং কোভিড, হ্যাঁ, যেটাকে লং হলার ডিজিজ, হ্যাঁ, লং কোভিডটা হলো কি যে কোভিড থেকে পুরোপুরি ভালো হয়ে গেছে, তারপরে আবার তাদের অনেক ধরনের সিমটমস দেখা যায়, যেটাকে বলা হয় ব্রেইন ফগিং। তাদের মেমোরি লস হচ্ছে, কোনো কিছু ভালো মতো বাচ্চারা অ্যাডোলেসেন্ট স্কুলে যায় 11th গ্রেড 10th গ্রেড, তারা ভালো মতো কনসেন্ট্রেট করতে পারছে না, তাদের মেমোরি লস হয়েছে, হ্যাঁ, তাদের মাঝে মাঝে হার্টবিট ট্যাকিকার্ডিয়া হচ্ছে, হার্ট ইনভলভ করে, ঠিক না? তো এরকম নানান জিনিস কোভিড পরেও ভালো হওয়ার পরেও হয়েছে, যেটাকে আমরা লং কোভিড বলি। এখন তো ইউরোপ, আমেরিকায় লং কোভিডের ক্লিনিকও হয়ে গেছে, যে এইসব যারা আক্রান্ত হয়েছিল কোভিড তাদের লং কোভিডের চিকিৎসা চলছে। তো সেটা আমরা অ্যাডোলেসেন্ট বাচ্চাদের মধ্যেও দেখেছি লং কোভিড। ওয়াও, ওকে। সো আপনি অনেক জিনিস আজকে কভার করেছেন, we talked about a lot of things. Other than COVID and routine physical examination, what else do you see in your office? আপনার অফিসে আর কোনো রোগ আসে যে we should be aware of? তো আমি তো প্রথমেই বলেছি যে আমার একটা প্রাইভেট প্র্যাকটিস আছে ওজন পার্ক, আর আমি কাজ করি আর্জেন্ট কেয়ারে লিন্ডেনহার্স্ট এন্ড স্মিথ টাউন। তো এখানে আমরা যে জিনিসটা দেখি, প্রচুর পেশেন্ট আসে, ধরুন ছোট বাচ্চারা যারা 1 বছরের নিচে যাদের বয়স, তারা ফিভার নিয়ে আসে, জ্বর নিয়ে আসে। তো ফিভার ইজ ওয়ান অফ দি পেডিয়াট্রিক সিমটম, যেটা নিয়ে মারা চলে আসে বাচ্চাটার জ্বর হয়েছে। টেম্পারেচারটা কি হওয়া উচিত ফিভারের জন্য? ফিভারের জন্য টেম্পারেচার 100.4 এর উপরে হলেই আমরা সেটাকে ফিভার ধরি। তবে যখন ফিভারটা 101, 102, 103 হয়, দেন ইটস কনসিডার্ড টু বি ফিভার। বাট যেহেতু বাচ্চাটার বয়স 2 মাস 4 মাস, বাচ্চা তো অনেকগুলো সিমটমসই ভালো করে বোঝা যায় না, জাস্ট ফিভার। বাট ফিভার ক্যান বি দি কজ অফ মেনি ডিজিজেস, যেমন রেসপিরেটরি ডিজিজ, ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল ডিজিজ, যেমন সিরিয়াস মেনিনজাইটিস, হ্যাঁ, এটার কারণ তো ফিভার হতে পারে। তো একটা যে বাচ্চার যদি মেনিনজাইটিস হয় তাহলে তো বাচ্চাটার মৃত্যু ঘটতে পারে। তো সুতরাং ফিভার ইজ দি অনলি সিমটম দ্যাট আমরা দেখি একটা 2 মাসের বাচ্চার, কিন্তু ওই বাচ্চাটাকে যদি ঘরে রেখে টাইনল খাওয়ানো হয়, বাচ্চাকে ডাক্তারের কাছে না আনা হয়, তাহলে যে তার ব্লাড টেস্ট যদি আমরা না করি,
তাহলে তো আমরা বুঝবো না। অনেক সময় ইউরিন ইনফেকশন থাকতে পারে, ইউরিন ইনফেকশনের কারণে পুরা শরীরে সেপ্টিসেমিয়া হতে পারে, সে কারণেও তো বাচ্চাটা খুবই অসুস্থ হয়ে পড়তে পারে। সুতরাং ফিভারটা যখনই দেখা যায় এসব ছোট বাচ্চাদের, তখন 2 মাস 4 মাসের বাচ্চাকে তখনই পেডিয়াট্রিশিয়ানকে দেখানো উচিত এবং ফিভারটা কেন হয়েছে সেটা নির্ণয় করা উচিত। আর একটা জিনিস হয় ওই বয়সে, যেমন আপনার একটা ভাইরাস আছে RSV, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, না প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে ছোট বাচ্চাদের ক্রুপ হয় এবং এই বার্কিং কফ, এই ক্রুপ নিয়ে অনেক বাচ্চারা আসে এবং ক্রুপের কারণে শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টের কারণে যখন লাংস আর কাজ করতে না পারে তখন লাংস ফেইলার হয়, তার কারণেও তো বাচ্চাদের মৃত্যু হতে পারে। তো ক্রুপ যখন বার্কিং কফ আপনি দেখবেন একটা শিশুর সাথে সাথে ডাক্তারের কাছে আনতে হবে। তারপরে অনেকের ব্রঙ্কিওলাইটিস হয়, যেমন ইনফ্লামেশন অফ দি ব্রঙ্কিওলস, লাংস টিউবস, তো সেটাও ভাইরাসের কারণে হয়, কিন্তু যেমন মোস্ট কমনলি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস। সেই ভাইরাসটা যদি হয়, সেই বাচ্চাটা অক্সিজেন, শরীরে অক্সিজেন কম পাচ্ছে, বাচ্চাটাকে দি লাংস হ্যাজ টু ওয়ার্ক হার্ডার, তার বাচ্চাটার বুকের দিকে তাকালে দেখে খুব কষ্ট হচ্ছে তার শ্বাস নিতে, তো দ্যাট ইজ ডিউ টু ব্রঙ্কিওলাইটিস অ্যান্ড দ্যাট ওইটাকে ডায়াগনোসিস তো করতে হবে, সেটা অনলি উইথ ডক্টর ক্যান ফাইন্ড আউট, দেন গিভ দি নেসেসারি ট্রিটমেন্ট। সো আমি ব্রঙ্কিওলাইটিসও বেশ পেশেন্ট দেখি যারা আসে শ্বাসকষ্ট নিয়ে। তারপরে সোর থ্রোট তো অনেক কারণে হতে পারে, সামান্য আপার রেসপিরেটরি ইনফেকশন যেটা অন্যান্য ভাইরাসের কারণে হচ্ছে, তার কারণেও গলা প্রদাহ হতে পারে। কিন্তু এনি সোর থ্রোট, কোভিডের সময় তো অনেকেরই সোর থ্রোট হয়েছে, সো কোভিড কুড বি এ রিজন ফর সোর থ্রোট। সো অনেক কারণেই ব্রঙ্কাইটিস, এসব অনেক কারণেই সোর থ্রোট হয়, দ্যাট নিডস টু বি সিন। এই টনসিলোফ্যারিঞ্জাইটিস সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি অভিভাবকদের জানাতে চাচ্ছি, সেটা হলো যে স্টেফ থ্রোট বা টনসিলোফ্যারিঞ্জাইটিস ক্যান লিড টু এ কন্ডিশন, ভেরি রেয়ার কন্ডিশন, সব বাচ্চার হয় না, তবে অনেকের দেখা যায়, এটাকে বলে প্যান্ডা। সেটা হলো পেডিয়াট্রিক অটোনমিক নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের কারণে তার প্যানিক ডিসঅর্ডারের মতো হয়ে যেতে, তার স্টেপ ইনফেকশন হয়েছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে তার প্যানিক অ্যাটাক হচ্ছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এইগুলো তখন ওই প্যান্ডার মধ্যে পড়ে। তো সেটা একটা স্টেপের কমপ্লিকেশন হিসাবে আমি মেনশন করলাম, এবং সেটা ব্যাপারেও অভিভাবকদের সচেতন থাকা উচিত যে এনি থ্রোট ইনফেকশন ইজ নট সিম্পল, it could be serious, it can bring serious outcome. Okay. So definitely don't take fever lightly. Fever হলেই definitely doctor কাছে যাওয়া উচিত। Thank you. আপনি এত knowledgeable, আপনি ধন্যবাদ, এত জিনিস শিখাইলেন আমাদেরকে আজকে, especially the viewers. I hope they learned something today. So you, in addition to being a pediatrician, you also did a specialty in hem-onc, right? Hematology oncology. So আপনি এটা ব্যাপারে কিছু বলতে পারবেন? আজ এই স্বল্প পরিসরে হেমাটোলজি অনকোলজি ইজ এ ভাস্ট সাবজেক্ট, এবং পেডিয়াট্রিক পপুলেশনে অনেক ক্যান্সার আছে, যেমন এক কথায় বলা যায় লিউকেমিয়া ইজ এ বিগ থিং ইন পেডিয়াট্রিক ক্যান্সার, দেন ওয়েমস টিউমার, তারপরে বোন ক্যান্সার, তারপরে রেনাল ক্যান্সার, অনেক ক্যান্সার আছে। তবে লিউকেমিয়া সম্বন্ধে আমি বলবো যে লিউকেমিয়া এখন চিকিৎসা অনেক উন্নত হয়েছে, এবং এই লিউকেমিয়ার পেশেন্ট আগে অনেকেই মারা যেত, এখন লিউকেমিয়া ট্রিটমেন্ট, কিমোথেরাপি, তারপরে বোন ট্রান্সপ্ল্যান্ট, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, এগুলো করে অনেকেই ভালো হয়ে যাচ্ছে, এবং যারা রিল্যাপস করে তাদেরও চিকিৎসা, যেমন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে আমরা অনেক বাচ্চাদেরকে ভালো করেছি, সুতরাং তারা ভালো আছে। সো আমি একটা বাচ্চার কথা বলবো, সেই বাচ্চাটা লিউকেমিয়ার কারণে কেমোথেরাপিতে একটা কার্ডিওটক্সিক কেমোথেরাপি এজেন্ট ইউজ করা হয়, ডনোরোবিসিন। সো সেই কারণে তার হার্ট ফেইলার হয়েছিল,
এবং পরে তাকে হার্ট ট্রান্সপ্লান্ট করা হচ্ছিল এবং সেই বাচ্চাটা এখনো বেঁচে আছে এবং তাকে কয়েক মাস আগেও আমি দেখেছি। সো দিস ইজ এ ওয়ান্ডার বিকজ অফ দি modern treatment of cancer, like blood cancers. Yeah, even I see a lot of bone tumors in podiatry, prior cancer like Ewing's, osteoma, pediatric patient ke dekha jay. So I also see a lot, unfortunately. I hate seeing pediatric patients getting diagnosed with a bone tumor, but it's common sometimes. We see it often. Right. But আপনিও একটা personal question জিজ্ঞেস করি এখন, আপনি একটা pediatrician, but you're also a father. আপনার বাচ্চা আছে। So আমাদের viewers এর জন্য আপনার কোনো advice আছে being a doctor and a parent? আমার অ্যাডভাইস হলো যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যেটা সবচেয়ে অপরিহার্য সেটা হলো অ্যানুয়াল ফিজিক্যাল এক্সাম। এটা আমরা অনেকেই করি না। তারপরে আগে তো অনেকেই ভ্যাকসিন, যেমন মেনিনজাইটিস ভ্যাকসিন, অনেক ইম্পর্টেন্ট ভ্যাকসিনগুলো দিতে আসতো না, কিন্তু যেহেতু স্কুলের এখন কড়াকড়ি সবাইকে আসতে হয়, কিন্তু ভ্যাকসিনের ব্যাপারে, ফ্লু ভ্যাকসিনের ব্যাপারে, সব ব্যাপারে, ফিজিক্যাল এক্সামের ব্যাপারে, তারপরে বাচ্চাদের অ্যানুয়াল একটা ব্লাড টেস্টের ব্যাপারে, এই সব ব্যাপারে সবাইকে দায়িত্বপূর্ণ ভূমিকা নিতে হবে অ্যাজ এ প্যারেন্ট। সো প্যারেন্ট হিসাবে বাচ্চাদের স্বাস্থ্য, তাদের ভবিষ্যৎ নাগরিক হিসাবে ভালো করে করার ব্যাপারে হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হেলথের দিকে খেয়াল করলে তাদের এই জিনিসগুলো দেখতে হবে অবশ্যই। Well, thank you so much, Dr. Akhtar Hasan, আমাদের টিভি শোতে আসার জন্য, আমাদেরকে এনলাইটেন করার জন্য। আমরা অনেক ডিসকাস করেছি different topics. Really appreciate your time. Thank you, Dr. Sharaara Rahman. Thank you. So that's all for today, everyone. Thank you for joining iBTV USA Health and Happiness. আমি Dr. Sharaara Rahman. আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদেরকে ফেসবুকে বেশি লাইক দিয়েন, and we'll see you next time.